তোর বাবা চোর জাহাঙ্গীরের অবৈধ। এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে। আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি, আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলায় রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন অসম্ভব, একদম অসম্ভব। গত কয়েকদিনের ঘটনা পরম্পরাগুলো ভাবুন তো। পরপর অনুব্রত মণ্ডল পুলিশের মা স্ত্রী বলে অকথ্য কুকথ্য গালিগালাজ করলো, পুলিশ তাকে গ্রেফতার করলো না। রাজীব কুমারের পুলিশ তাকে প্রোটেকশন দিল। ভাবতে পারছেন সেই পুলিশ কাজ করবে কী করে? সেই পুলিশকে দিয়ে যখন শুভেন্দু অধিকারী যাচ্ছেন মহেশতলা, তাকে আক্রমণ করাচ্ছেন অভিষেক বাহিনী, সেই পুলিশ যারা গুন্ডামস্তান তাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। গতকাল ডক্টর সুকান্ত মজুমদার সেখানে গেলেন মহেশতলায় অসুস্থ বিজেপি কর্মীদের দেখতে, তাদের কুৎসিত ভাষায় আক্রমণ করলেন। প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে, সেখানেও ওই অভিষেক বাহিনীর পার্থরাজ ওখানে চলছে, সেখানে কুৎসিতভাবে প্রাক্তন সাংসদকে আক্রমণ করলো পুলিশ। এ কোন রাজ্যে বসবাস করছি? আমি আজকে এই বিষয়গুলো নিয়ে এলাম, কিন্তু সবথেকে বড় বিষয় আপনাদের শোনাবো। মাম্পি দাস, আপনারা জানেন, সন্দেশখালী, তাকে ওসি বলছেন ফোন করে, বলাই ঘোষ, তার অভিযোগ অনুযায়ী বলছেন যে তুমি তৃণমূলে জয়েন করো। সাহেব বলছেন সাহেবের প্রেশার রয়েছে, গাড়ি, ফ্ল্যাট, টাকা পয়সা কোনো কিছুর অসুবিধা হবে না। ভাবতে পারেন না একজন থানার ওসি যদি অভিযোগ ঠিক হয়। আমি সরাসরি আজকের এই বাংলা বার্তার এই বিশেষ প্রতিবেদনে আমি মাম্পি দাসের সঙ্গে সন্দেশখালীতে যোগাযোগ করেছিলাম। তার বক্তব্যটা শোনাবো, রোমহর্ষক বক্তব্য। অডিওটা শুনুন, শুনলে বুঝতে পারবেন এ রাজ্যে এই পুলিশ রাজটা কীভাবে মমতা চালাচ্ছেন। মমতা অভিষেক বাহিনী চালাচ্ছেন। আসলে অভিষেক এখন ফিল্ড ওয়ার্ক শুরু করে দিয়েছেন, সামনে আসছেন না, আড়াল থেকে কখনো মহেশতলা, কখনো বজবজ, তার প্রিয় পোষ্য এই ডায়মন্ড হারবার পুলিশের রিংকে দিয়ে এই অপরাধীদের প্রোটেকশন দিচ্ছেন। মহেশতলায় যে ঘটনা ঘটেছিল, যেভাবে হিন্দুরা আক্রান্ত হয়েছিল, তারপর শুভেন্দু অধিকারী আদালতে গিয়েছিলেন, আদালত থেকে অনুমতি নিয়ে মহেশতলায় গিয়েছিলেন। সেখানে কুৎসিতভাবে, সে ভিডিওটা আমাদের কাছে পুরোটা আসেনি, তাহলে দেখাতাম, কুৎসিতভাবে তাকে আক্রমণ করা হয়, অভিষেক বাহিনী আক্রমণ করান। ঠিক একই দিন ঘটনা ঘটল গতকাল বজবজে। ডক্টর সুকান্ত মজুমদার তার অসুস্থ চিকিৎসা এদের সহকর্মীদের দেখতে গিয়েছিলেন, সেখানে তিনি আক্রান্ত হলেন, গালিগালাজের মুখে পড়লেন। অর্জুন সিং, তিনি একটি ঘটনা পরিদর্শনে গিয়েছেন, সেখানে পুলিশ তার জামার প্রায় কলারটা ধরল। এ কোন রাজত্বে বসবাস করছে? এরপরে দিল্লির সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার কেন পশ্চিমবঙ্গের নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করানোর জন্য রাষ্ট্রপতি শাসন জারি করবেন না? বলা নিরর্থক হয়তো, কিন্তু প্রশ্নটা করছে এই কারণে, ডক্টর সুকান্ত মজুমদার তো কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, শুভেন্দু অধিকারী পরিষদীয় বিরোধী দলের নেতা, ইকুয়াল টু ক্যাবিনেট ক্যাটেগরির তার ডেজিগনেশন। সেইখানে দাঁড়িয়ে তারা জেড ক্যাটেগরি, ওয়াই ক্যাটেগরি সিকিউরিটি পান। সেইখানে যদি এরাইভাবে আক্রান্ত হন, ভোটের দিন, নির্বাচনের দিন সাধারণ বিজেপি কর্মীরা কোন অবস্থা থাকবেন? আমি এই প্রশ্নটা করছি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গল রাজের দুই শরিক, এক হচ্ছে অভিষেক বাহিনী, তোলাবাজ, গুন্ডা, মস্তান, এই র্যাকেটটা দিয়ে তিনি অপারেট করেন। এটা দক্ষিণ চব্বিশ পরগনায় কী করে রেখেছেন ভাবুন তো। একদিকে এই মহেশতলা, অন্যদিকে বজবজ, দুটো ঘটনা পরপর দুদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এবং সেখানকার পুলিশ বাহিনীকে, পুলিশ এদের পৃষ্ঠপোষক। এন্টায়ার ডায়মন্ড হারবার মডেল বলা হয় না, এন্টায়ার ডায়মন্ড হারবার পুলিশটা হচ্ছে এই কুৎসিত মডেলের একটা প্রতিচ্ছবি। মাঝে মাঝে ডায়মন্ড হারবার পুলিশ নিজেকে মহান করার চেষ্টা করে, তার মহানের দুটো রূপ পরপর দুদিন দেখলাম। আমি বলছি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, সর্বভারতীয় বিজেপি নেতৃত্বকে, এ রাজ্যের বিজেপি নেতৃত্ব কেন বোঝাবেন না যে এদের হাতে নির্বাচন সম্ভব নয়, এই পুলিশ বাহিনীর হাতে নির্বাচন সম্ভব নয়? রাজীব কুমারের একটা স্টেটমেন্ট দেখেছেন গত কিছুদিনের মধ্যে? কোনোদিন দেখেছেন? উই আর নট অ্যাকশন শাই, কিছুদিন আগে বলেছেন, মনে আছে? এই পুলিশকে দিয়ে অ্যাকশন করাচ্ছেন। মহেশতলায় 150 মিটার দূরে তুলসী মঞ্চ ভাঙা হচ্ছে, পুলিশ বসে দেখছে, পুলিশকে ট্রান্সফার পোস্টিং শীতের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, প্রমোশন দিয়ে দেওয়া হচ্ছে প্র্যাকটিক্যালি। রাজীব কুমার, সুপ্রতিম সরকার, এরা যেভাবে পুলিশটাকে ধ্বংস করছেন এ রাজ্যে, আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এই পুলিশের নেতৃত্বে তো ইলেকশনটা হবে, কেন্দ্রীয় বাহিনী এই পুলিশই নিয়ন্ত্রণ করবে। আর ওই অভিষেক বাহিনী চাকরি, গরু, কয়লা, বালি, পাথর, সমস্ত চুরির সঙ্গে যে গ্রুপটা যুক্ত, তারা রাস্তায় নামছেন, কখনো মহেশতলায় নামছেন, কখনো বজবজে নামছেন, কখনো ওই পার্থর গুন্ডারাজ চলছেন তার ব্যারাকপুর জুড়ে, সেখানে নামছেন। ফল যা হওয়ার তাই হচ্ছে। আমি আজকের এই প্রতিবেদনে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি পরপর 3টে ঘটনা আগে আপনাদের দেখাবো। প্রথম ঘটনা, শুভেন্দু অধিকারী মহেশতলায় গিয়েছেন, আদালত থেকে, হাইকোর্ট থেকে 2 দিন শুনানির পর অনুমতি নিয়ে যেতে হয়েছিল।
কিছুটা পৌঁছানোর পর যখন তাকে কুৎসিতভাবে আক্রমণ করলেন, ওখানে অভিষেকের ওই বাহিনী, সে ভিডিওটা আমরা পাইনি, তাহলে দেখাতাম। আমি একটুখানি দেখাই যেখানে শুভেন্দু সবে পেনিট্রেট করছেন এবং তারপরেই আক্রমণের মুখে পড়েছেন। আর তারপর দেখাবো ডক্টর সুকান্ত মুন্দার কীভাবে গতকাল আক্রান্ত হলেন সেটা দেখাবো। তারপর অর্জুন সিংয়ের আক্রমণটাও একটু ছোট্ট দৃশ্য দেখাবো, তারপর ফিরে আসছি। গালিগুলো শোনাও, একটু গালিগুলো শোনাও, গোটা ভারতবাসীকে এদের গালিগুলো শোনাও, আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও শোনান। যে গালিগুলো দিচ্ছে সেই গালিগুলো একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনান। কি শিক্ষা তৃণমূল কংগ্রেসের? তোর বাবা চোর, জাহাঙ্গীরের অবৈধ সন্তান। তাহলে আপনি আমাকে আটকাবেন, আমরা তো ভারতের ব্যাপার নেই। আমরা তো যে আপনার যে জেহাদিরা যেখানে থাকে সেখানে যাচ্ছি না, যেখানে আমাদের হিন্দু ভাইদেরকে কি করে আপনি আটকাবেন? আমাদের কোন আইনে আটকাবেন? আপনার তো একটা আইন আছে। আমরা তো পাকিস্তানের লোক নয় যে আপনি পাকিস্তানের লোককে আপনি আটকে দেবেন, বর্ডারে ইমিগ্রেশন না পার হলে হবে না। আপনারা আটকাতে পারেন না। পাসপোর্ট আপনারা আছে কি? পাসপোর্ট ভিসা দিতে হবে, এখানটায় দিতে হবে। এখানে মমতা ব্যানার্জি কোথাও লিখেছে গায়ে? আপনারা কেন যেতে দেবেন না? আটকাতে পারেন না, আপনি আটকাতে পারেন না। শুনুন, এখানে একটা ত্রাসের সন্ত্রাসের পরিবেশ রেখেছে। আমাকে হাইকোর্ট বলেছে রাজনৈতিক কথা বলতে না, বলবো না। আমি দেখতে এসেছি, দেখেছি। ভেবেছিল অন্য লোক হলে ঘুরে পালিয়ে যেত, ঘুরে পালানোর সিন নেই। সবার সঙ্গে মিট করেছি, আহতদের বাড়িতে গেছি, জোর করে অনেক দোকান বন্ধ করেছে। এখানকার মানুষকে বলে যাব ইনসাফ বিচার আপনারা পাবেন, এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে। আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি, আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না। এ তো গেল রাজনৈতিক নেতাদের মানে সর্বোচ্চ নেতৃত্বের প্রতি আক্রমণের খণ্ড দৃশ্যগুলো আপনাদের কাছে আমি দেখালাম। গতকাল শুনলাম যে রাজীব কুমারের বাহিনী ওই এসপি বীরভূম চিঠি লিখেছেন, ন্যাশনাল ওমেন্স কমিশনকে লিখে চিঠি লিখেছেন। আমরা এখনও পর্যন্ত তদন্ত ঠিকঠাক করে চলছে, অনুব্রত মণ্ডল কমপ্লাই করছেন সমস্ত কিছু, যেন এখনও কিছু ব্যবস্থার ফোন এখনও নেওয়ার প্রয়োজন বোধ করিনি। ভাবতে পারেন যিনি এসপিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কারবারটা করাচ্ছেন। এন্টার দক্ষিণ চব্বিশ পরগনা এসপি বাহিনীকে দিয়ে কি করিয়েছেন তার দৃশ্যগুলো তো আপনাদের কাছে দেখালাম। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, ভোট ছেড়ে দিন, ভোটের প্রচারই করতে পারবেন না। আজকের দিনে দাঁড়িয়ে যদি কলকাতা হাইকোর্টে অনুমতি নিয়ে মহেশতলায় গিয়ে যদি শুভেন্দু আক্রান্ত হতে পারেন, বজবজে সুকান্ত মুন্দার আক্রান্ত হতে পারেন, এবং এন্টার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব এরিয়াগুলো অপারেট করেন ওই কুৎসিত লোকটা ভাইপো, এবং তার কিছু র্যাকেট পুলিশ অফিসার আছে। ডায়মন্ড হারবার পুলিশ মডেল, এটা প্রোটেকশন দেয়। অপরাধীরা শয়তানি করছেন, তাদের প্রোটেকশন দিচ্ছে। এসপি মনে হচ্ছিল দেখে সম্ভবত রাহুল চক্রবর্তী, এই চলো 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 মশা তাড়াচ্ছেন। এই 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 দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জেপি নাড্ডা আক্রান্ত হয়েছিল, কেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? আজকে কেন এই ডায়মন্ড হারবার জেলার সর্বোচ্চ লেভেলের পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা সর্বভারতীয় অ্যাডমিনিস্ট্রেশন নেবে না? তারা তো কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করেন, কেন নেবেন না? কিসের জন্য নেবেন? এর প্রশ্নটা আমরা বারবার করি। বীরভূমের পুলিশের সুপারের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? কেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের সুপারের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? কেন উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? এসব ছেড়ে দিন, চলুন সন্দেশখালিতে মানুষ কিরম আছে সে কাহিনিটা আপনাদের শোনাবো। প্রতিবাদী মুখ মাম্পি দাস, তাকে একজন তাঁর অভিযোগ অনুযায়ী, অভিযোগ যদি সত্যি হয়, তাঁর অডিওটা আমি তাকে সরাসরি ফোনে ধরেছিলাম, তিনি কি বলেছেন আমি শোনাবো তাকে। সেখানে বলছেন ওসি বলাই ঘোষ তাকে টেলিফোনে বলছেন, ডেকে পাঠিয়েছেন, গেছেন 27 তারিখ 27শে মে, শুভেন্দু যাওয়ার সম্ভবত কয়েকদিন আগে ডেকে পাঠিয়েছেন। তারপর 29 তারিখ সন্ধ্যে 7টার সময় শেষ পর্যন্ত থানায় গেছেন। ওসি তার অফিসের ঘরে বসে বলছেন, মাম্পি দাস বলছেন, পরিষ্কার বলছেন আমার ওপর চাপ আছে, সাহেবরা মানতে চাইছেন না, ফাইন্যান্সিয়াল যা দরকার পাবেন,
চাকরি বাকরি কোনো অসুবিধা হবে না, কলকাতায় ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবো, 26-এর ভোটটা আমি করাবো। একজন ওসি বলছেন, যদি অভিযোগ সত্যি হয় মারাত্মক, আমি বলছি এক্ষুনি এই ওসিকে জেলে পড়া উচিত। কিন্তু ওসিকে তো নির্দেশ দিচ্ছেন রাজীব কুমারের লেভেল থেকে, কনফার্মেশন আসছে। শেখ শাহজাহানকে বাঁচিয়েছিলেন কে মনে আছে? এই রাজীব কুমার। শেখ শাহজাহানকে বাঁচাতে গিয়েছেন কে? সুপ্রতিম সরকার, মনে নেই? সামনে খুব সফিস্টিকেটেড কথাবার্তাগুলো বলেন, কিন্তু ভেতরে এই কারবার করেন। এই অপরাধীদের বাঁচানোর স্বর্গরাজ্য চালাচ্ছেন এই রাজীব কুমার, এই মনোজ ভার্মা, এই সুপ্রতিম সরকাররা দিনের পর দিন এই করছেন। আর তারপরেই আছেন কখনো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ, ডায়মন্ড হারবার জেলা পুলিশ, ডায়মন্ড হারবারের যারা পুলিশের কর্তারা রয়েছেন তারা, পুলিশের এসপি, ওদিকে বীরভূম এসপি, এদিকে এর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এগুলো তো ছোটো ছোটো দৃশ্য। সারা পশ্চিমবঙ্গে এই অবস্থা রয়েছে। ধৃতিমান সরকার পশ্চিম মেদিনীপুরে বসে রয়েছেন। আমি বলছি এন্টায়ার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটাকে যেভাবে নোংরামিতে নামিয়ে দিয়েছেন, তার এগুলো ছোটো ছোটো দৃশ্য। আমি আজকে সরাসরি চলে গিয়েছিলাম মাম্পি দাসকে, অনেক রাতে মাম্পি দাসকে ফোনে শেষ মতো ফোন নাম্বার জোগাড় করে তাকে ধরেছিলাম, ফোনে কথা বলেছিলাম যে কী সাংঘাতিক অভিজ্ঞতা। তাকে একদম পরিষ্কার বলছেন আমাদের সাহেবরা মানতে চাইছেন। আমি জিজ্ঞেস করেছিলাম কে সাহেব? মন্ত্রীর কথা বললেন, এবং শেষ পর্যন্ত পুলিশ চাপ দিচ্ছে। তার মানে তার উপর নির্দেশ গিয়েছিল যেভাবে বিজেপি থেকে চাপ দিয়ে লোক দিয়ে, মানে পুলিশকে নামান। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজটা, এই পুলিশকে খুশি রাখেন কেন? পুলিশকে দিয়ে সমস্ত কুকীর্তিগুলো করান। বিভিন্ন জেলায় এই কাজটা করেছিল, আজকে বলে না, বহুদিন ধরে এই কাজটা করেন। পুলিশকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন নামিয়ে চাপ দিয়ে ভয় দেখিয়ে পুলিশের ফেক ফলস কেস দিয়ে তাদের দিয়ে এই কারবারটা করেন। এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। আমি আজকে এই প্রতিবেদন দীর্ঘ করব না, আমি মাম্পি দাসের এই বক্তব্যটা আমি সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম। সমস্ত ঘটনাটা বলেছেন, রোমহর্ষক কাহিনী, যে কীভাবে গ্রামের মহিলা কীভাবে রেজিস্ট করেছেন বলুন তো। তাকে টোপ দিচ্ছেন, চাকরি, ফাইন্যান্সিয়াল, কলকাতা ফ্ল্যাট, সব টোপ দিচ্ছে থ্রু একজন ওসি। তার সাহেব, কোন সাহেব? সে কি মন্ত্রী? না, পুলিশের বড় কর্তা। ইনভেস্টিগেশন কে করবে, কবে হবে, কোন দিন হবে আমরা জানি না, কিন্তু রাষ্ট্রপতির শাসন ছাড়া ভোট করা যাবে? ভাবুন। আর মাম্পি দাসের কথাগুলো শুনুন। দেখুন, আমরা সন্দেশখালীর প্রতিবাদীর প্রথম সারিতে সবাই ছিলাম। রেখা পাত্র এবং আরো অনেকে, তার ভিতরেও আমি একজন। আমি চিনি আপনাকে। হ্যাঁ, তো আমাকে বিগত যখন আন্দোলনের পরে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছিল, ফাঁসিয়ে আমার হাইকোর্ট থেকে আমাকে মানে নিঃশর্তে জামিন দিয়েছিলেন, মানে নিঃশর্তে আমাকে মুক্তি দিয়েছিলেন। সেটাও শাসক পক্ষ টিএমসি জানেন ভালো করে, এবং আমাদের পার্টির বিজেপি পার্টিও সব ওনারা করিয়েছেন, জানেন ভালো করে। তো ঠিকঠাক ভাবে সবকিছুই চলছিল বিগত কিছুদিন ধরে, মানে মাস দেড়েক থেকে এরকম প্রশাসনের লোকাল যারা ভিলেজ পুলিশ, যারা সিভিক পুলিশ, তারা তো, আমি যেহেতু এখানকারই মানে জন্মস্থান আমার, তো সবই মানে পরিচিতর ভিতরে। তো প্রথমে পুলিশ মানে অফিসার প্রথমে বলেননি, উনি আশেপাশের মানে আমাদের সিভিক ভিলেজ পুলিশ ওনাদের দিয়ে কথাবার্তাগুলো এইগুলো বলেন যে বিদ্যুতের দিদিকে বল ওখানে কি করছে, এদিকে চলে আসুক। তো আমি ওটা কর্ণপাত করিনি, যেহেতু আমাদের এখানকার লোকাল ছেলে, আমি যদি ওটা দিকে কমপ্লেন করতাম তো ওই মানে ক্যাজুয়াল ছেলেগুলো ওদের চাকরি থাকতো না। হ্যাঁ, তো আমি আমার লোকাল মানে গাইড আছে, মানে আমার গার্জেন আছেন একটা দাদা, রাজনীতিরই, তো ওনাকে আমি সব বিষয় A to Z যা কিছু হয় সবকিছু আমি ডে টু ডেট জানাই। তো দীর্ঘ এইভাবে চলতে থাকে। 1.5 মাস আগে ওসি সাহেব বলেন যে আমাদের ভিলেজ পুলিশ যে আছে, যে ছেলেটা, ওকে বলে যে তো দিদির সাথে পরিচয় করবে এমনি সূত্রে। তারপরে আমি যেহেতু এখন ওই সময়টা মন্ডল সভাপতি সংগঠন হয়নি, তো আমাকে একটু মানে লোকাল যে এরিয়ায় যে ছেলেদের ঝামেলা, মানে আমাদের পার্টিগত, যেহেতু বিজেপি আমি জয়েন করেছিলাম আন্দোলনের পর থেকে, তো বিজেপির টুকটাক আমি কাজকর্ম, প্রশাসনিক কাজকর্মটা দেখভাল আমি করতাম লোকাল থানায়, এবং বাকি রিপোর্টিং গুলো আমি আমার আপার যারা আছে উপর নেতৃত্ব তাদেরকে আমি রিপোর্টগুলো করতাম। তো সেইভাবে আমি থানায় যাতায়াতটা করতাম। যখনই কোনো কমপ্লেন আসতো, মানুষ আসতেন, তাদের কেস নিয়ে যেতাম। তো এইভাবে ঠিক চলছিল, সবই ঠিক ছিল। ওনারাও সহযোগিতা চেয়েছিল আমার কাছে, দিদি দেখুন আপনি আপনার পার্টিটা করেন, আমরা নিরপেক্ষভাবে কাজ করবো, টিএমসির মতন পার্টি করুক, ওরা ওদের মতন করুক। আমি মানে ওসি সাহেবই এটা বলেছিল যে আমি নিরপেক্ষভাবে, আমার সাহেব যে আছে উনি বলেছেন নিরপেক্ষভাবে কাজ করতে, তো আমি সেইভাবে করবো। উনি মাসখানে ঠিক ছিলেন, মাসখানে কোনো ঝামেলা, কোনো কিছু না। জয়েন্টে যখন উনি জয়েন হন, 8 মাস হয়তো জয়েন হয়েছেন, উনি মাসখানে ঠিক ছিলেন। বলাই ঘোষ। আচ্ছা, তারপর বলুন। তারপরে উনি ওই কেস নিয়ে যেতাম। তারপরে এবার কিছুদিন ধরে উনি আমাকে একদিন হঠাৎ 27 মেই আমাকে ফোন করেন হোয়াটসঅ্যাপ কলে, করে বলেন দিদি
আপনার সাথে কথা আছে, আপনি কি আসতে পারবেন? তো আমি বললাম এখনই? তো বলছে না দিদি, আমি একটু কালকে কলকাতা যাচ্ছি, পরশু আপনি আসুন। আমি বলি কখন, কোন সময়, টাইম বলুন। তো বলছে আপনি থানায় আসুন 7টার পরে। তো যথারীতি আমি 29 তারিখ 7টার পরে আমি থানায় যাই। যাওয়ার তখন সেদিন লোডশেডিং ছিল, ইনভার্টার চলছিল। ওনার চেম্বারেই, যেখানে অফিস রুমটা, ওনার রুমটায় বসেই কথা হয়। উনি ওপেনলি ওখানে আমাকে অফার করেন যে দিদি ওখানে কি পাচ্ছেন, বিজেপিতে কি কি দিচ্ছে জানে না, আমাদের সাহেব বলছে যে এদিকে চলে আসতে, আসলে আপনার সব সুযোগ সুবিধাগুলো আপনার দেবে। আপনার তো অনেক কিছুই প্রবলেম আছে ফাইন্যান্সিয়াল, তো আপনি যে গাড়িটা চড়েন ওটা তো অনেকটাই পুরানো, এরকম আপনাকে একটা চাকরি বাকরি দেওয়া হবে। তো আমি সব শুনেছি, শোনার পরে আমিও বলেছি যে দেখুন স্যার, আপনার সাথে আমি এইটা আমি আশা করতে পারিনি আপনি এইটা এইভাবেই বলবেন। তো বলছেন না দিদি আপনি খারাপ মনে করবেন না। আমি তখন বলছি দেখুন আমি আন্দোলন করেছি, জেল খেটেছি খুব কষ্ট করে মানুষের সেবা, মানুষের কাজের জন্য। আমি আমার নিজের স্বার্থের জন্য করিনি। নিজের স্বার্থের জন্য করলে অনেকদিন আগেই করতে পারতাম। তো বলছে দেখুন আপনি যেটা ভাবছেন, আপনাকে এই লোকাল মানে লোকেশনে হয়তো থাকতেই হলো না, আপনাকে এমন চাকরি দেওয়া হবে, মানে কলকাতায় থাকবেন, আপনার ওখানেই সবকিছু ফ্ল্যাট করে দেওয়া হবে, আপনি এখানে থাকবেন না। তখন আমি বলেছিলাম কলকাতায় ফ্ল্যাট করে দেওয়া হবে। তখন আমি বলেছিলাম আচ্ছা আমাকে কি একা জয়েন করলে আপনাদের সুবিধা হবে কি, কেননা মানুষ তো আর টিএমসি মুখী নেই। আমি এটা ওখানে বলেছি ওপেন। তো উনি বলছেন না সাহেবরা মানছে না। আমি দিদি আমার একটা রিকোয়েস্ট আছে, আমি 26-এর ভোটটা আমি করাতে চাই। আমার মানে ট্রান্সফার যেন না হয়, আপনার উপরে নির্ভর করছে আমার। আচ্ছা। তো আপনার এই কাজের উপর। তো আমি বললাম দেখুন মানে কোন 1 ঘন্টা ধরে, মানে আমি বলছি আমার বাড়ি যাবো, আমার রান্না বান্না করতে হবে, আমি একা। এটা কোন সময়? 29 তারিখ কটা থেকে কটা এই ঘটনাটা ঘটে? 29 মে 7টা, সন্ধ্যে 7টা থেকে 8টা। 7টায় গেছি, 8টায় আমি বেরিয়ে গেছি। উনি যে সাহেবদের কথা বলছেন, কোন সাহেব? হ্যাঁ, এবার উনি বারবারই সাহেবদের কথা বলেন। এবার সেই সাহেবটা ওনার উচ্চ নেতৃত্ব যারা আছেন, ওর পুলিশ অফিসারদের উপরে যারা আছেন তার, হ্যাঁ যারা আছেন, বা এখন এখানে একজন দমকল মন্ত্রী আছেন, আমি নাম মেনশন করবো না, উনি ওনাকেও সাহেব বলে অনেক জায়গায়, আমি এটা খবর পেয়েছি। আচ্ছা, দমকল মন্ত্রীকেও সাহেব বলেন? আচ্ছা, হ্যাঁ শুনেছেন? হ্যাঁ, আমি অনেক জায়গায় আমি মানে। আচ্ছা দিদি একটা কথা বলি, যে এটা 29শে মে আপনার সঙ্গে ঘটনাটা ঘটছে, আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে তার আগে শুভেন্দু অধিকারী কবে গিয়েছিলেন আপনাদের ওখানে? তারপরে তারা এসেছিলেন। তারপরে এসেছিলেন মানে? তারপরে এসেছিলেন। আচ্ছা, তারপরে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন? হ্যাঁ এসেছিলেন। এবং এসেছিলেন, তারপর বলুন। তো ওখানে ওই দিন আমি বাড়ি চলে আসি 8টার সময়, মানে খুব বৃষ্টি হচ্ছে। উনি আমাকে অফারও করেন যে কাউকে ছাতা দিয়ে পাঠাবো কিনা আপনার সাথে। আমি বলেছিলাম না, আমার হাজবেন্ড চায়ের দোকানে আছে, আমি চলে যেতে পারবো। আপনার হাজবেন্ডে কি চায়ের দোকান আছে নাকি? না না, আমার হাজবেন্ড আগে ওই আন্দোলনের আগে একটা শীষ মোবাইল কোম্পানি, মানে মোবাইল হেলথ সেন্টার যেরকম হয় না ভাসমান নৌকায়, উনি মেডিকেল ল্যাব টেকনিশিয়ান ছিলেন। কিন্তু এই শাসক দলের চক্কর থেকে আর আমার বরের হাজবেন্ডের কাজ নেই, এরা চাকরিটাও আবার ছাড়িয়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গোসাবাতে চাকরি করতো পরে হসপিটালে। গোসাবা হসপিটালে কাজ করতেন। ওখানে ওই ভাঙড়ের শীষ বলে একটা কোম্পানি আছে, শীষ কোম্পানি, ওখানে কাজ করতেন। এবার ওর আন্ডারে গোসাবা হসপিটালে কাজ করতেন। আপনি তো ওখান থেকে চলে এলেন, তারপর আপনার উপর আর কোনো প্রেশার ক্রিয়েট করেননি ফোনে? না, তারপরে আমি আমার যে লোকাল যে গার্জেন আছে, আমি সেই দাদাকে বলি, হ্যাঁ বলছে এখন সাইলেন্ট থাক, কিছু মানে আর কেস নিয়ে তোমার থানায় যাওয়ার দরকার নেই। আমি তারপর থেকে আর থানায় যেতাম না। তখন তার মধ্যে অলরেডি মন্ডল প্রেসিডেন্ট তৈরি হয়ে গেছিল, তখন মন্ডল প্রেসিডেন্টই আমার কাছে কেস আসলে আমি দিতাম। আচ্ছা, এবার এই বলাই ঘোষ অন্যদের দিয়ে কাউকে দিয়ে বলাননি, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে বা ওই ভিলেজ পুলিশকে? আমি সেদিকেও আসছি। তারপরে আমি দাদা প্রোগ্রাম কমপ্লিট মানে হবে এরকম দৌড়াদৌড়ি করছি এখানে মাঠে যাওয়ার করা। তো দাদা প্রোগ্রামের সপ্তাহখানিক আগে, মানে প্রোগ্রাম তখন হয়নি, ওই যে ভিলেজ পুলিশ ছিল ওকে দিয়ে বলছে তোর দিদি আর, আমি আর তো যাই না থানায়, তো বলছে তোর দিদির কি হয়েছে, সাইলেন্ট হয়ে গেছে, আর কেস টেস নিয়ে আসেও না। ইভেন উনি আমার এইদিকে বাড়ির এই সাইডে উনি ইভিনিং ওয়াক করতে আসেন, সেখানেও আমি ওই বাড়ির সামনে একটা বসার জায়গা আছে, ওখানে বসে সন্ধ্যাবেলা একটু বসে থাকি। তো উনি ওখানেও আমার সাথে একজন বসে থাকে কাকা সম্পর্কে, ওনার সামনে বলছে যে দিদি আর আপনি আসেন না। তো আমি বলছি আর কাজই পড়ে না, ওই জন্য আসি না। বলছে ভালো আছেন? আমি হ্যাঁ ভালো আছি। মানে উনি মানে প্র্যাকটিক্যালি একদম ফোনে না, সামনাসামনি কথা। ইভিনিং ওয়াকে তারপরে কোনো পুলিশের থ্রেটনিং বা কাউকে দিয়ে? হ্যাঁ, তারপরে ওই একটু মানে হ্যাঁ, তারপরে কিছুই আমি আর কিছু মুভমেন্ট করিনি। মুভমেন্টের দিকে আমি থানাও যাই না, ওনারাও তেমন কিছু করে না। মাঝে মাঝেই ওই ভিলেজ পুলিশকে দিয়েই বলায়
যে আমি যেটা বলেছিলাম দিদি কি চিন্তা ভাবনা করছে, 3-4 বার জিজ্ঞেস করেছে, 3-4 বার, মানে আমার রায়টা নেওয়ার জন্য। তো আমি এদের ওগুলো কিছু হয় না, ঠিক আছে, আমি ওদিকে যাবো না। তো পরশু দিন এখানে একটা লোকাল একটা প্রবলেম হয় আমাদের পার্টির ছেলেপুলেদের, ওর টিএমসির ছেলেরা তাদের ঝামেলা ফেট দেয় দিতে। আমি পরশুদিন ফোনটা করিনি ওনাকে, না পরশুদিন সন্ধ্যাবেলা ফোন করেছিলাম ওনাকে এই বিষয়টা বলার জন্য, উনি ফোনটা তোলেননি। তো পরের দিনও আমি সকালে যখন 9টার পরে আমি ওনাকে ফোন করি, উনি তোলেননি, নেগলেন্সি করছেন। রাতে সন্ধ্যেবেলা ফোন করলাম, সকালে ফোন করছেন, নেগলেন্সি করছেন। তারপরে আমি ভিলেজ পুলিশকে ব্যাপারটা আমি বলি যে ওসি সাহেব কি আছেন সে ইয়েতে কোয়ার্টারে? তো বলছে হ্যাঁ আছেন তো। তো আমি বললাম তাহলে আমার ফোনটা এরকম ব্যাপার হয়েছে, ফোনটা তুলছে না, একটু দেখবেন। তো বলছে হ্যাঁ হ্যাঁ, বলে উনি ফোনটা করতে ওই ফোনেই ফোনটা করেছে, আমার ফোনটা কেটে দিয়ে ফোনটা করার পরে ওই ফোনটার মানে লাইনে ওনার বড়বাবুর সাথে কথা বলছে লাইনে নিয়ে দেখি, বলে আমাকে যখন বললো যে অপোজিট সাইডে কি দিদি আমাদের ওসি সাহেব আছে অপোজিট সাইডে, হ্যাঁ বলে মানে আমার কিছু বলার সুযোগই দেয়নি। খিস্তি খাস্তা কন্টিনিউ শুরু করেছে, তোর বেশি বার বেড়েছে, বেশি বড় নেতা হয়ে গেছিস, তোকে দেখে নেবো, তোকে কে বাঁচায় দেখছি। তারপরে এই বলাই ঘোষ ফের দিচ্ছে, সন্দেশখালী থানার ফের দিচ্ছে। তারপরে যে ছেলেটা লাইনে ছিল ভিলেজ পুলিশটা, তাকে এমন ওয়ার্ড আমি বলতে হবে না এত বাজে একটা স্টাফ হতে পারে ওনাদের থানার কর্মী, কিন্তু ওনারই থানারই তো স্টাফ, তাকে এত আমাকে ফোনে লাইনে আমি অল কলে আছি, এত খিস্তি খাস্তা ইন্টেনশন মানে অ্যাটেনশন তো ছিল আমাকেই দেওয়ার, হয়তো ওকে দিচ্ছে, আমাকে শুনিয়ে ওকে দিচ্ছে, মানে আমাকেই দেওয়া হচ্ছে। এবং আমাকে তুই কত বড় নেতা হয়েছিস, তোকে দেখে নেবো, তোর খুব বার বেড়েছে, একদম ওপেন ফের দিচ্ছে। দিদি আমি একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে এই ঘটনার পর আর কিছু ডেভেলপমেন্ট হয়নি তো এখনো পর্যন্ত? না, কালকে রাতে এইটা যখন জেলা সভাপতির কাছে খবর যায়, জেলা সভাপতি এসপি কে ফোন করে জানায়, এসপি মনে হচ্ছে কনফার্ম নই, ওদিক থেকে কি হয়েছে জানি না, উনি আমাকে ফোন করেছিলেন বলাইবাবু, তার স্ক্রিনশট আমি পাঠিয়ে দেবো। ফোন করেছিল, আমি ফোনটা তুলিনি। ইভেন এখানকার লোকাল টিএমসি যে বদমাইশ যে অ্যান্টি সোশ্যাল, সেও ফোন করেছিল, আমি দুটো কারোর ফোন তুলিনি। তারপরে ওই ভিলেজ পুলিশকে ও খিস্তি মেরেছিল সকালে, তাকে রাত 9টা কততে আমার বাড়ি পাঠিয়েছে, আমার সিসিটিভি ক্যামেরায় সে ভিডিও ফুটেজ আছে এবং তার প্রমাণ আছে আমার কাছে। বাকি ও যে ওই ভিলেজ পুলিশ এসে আমার বাড়িতে কি বলেছে সেটাও আমি দাদাকে জিজ্ঞেস না করে ওটা আমি দেবো না, বাকি স্টিল ফটো আমি দিতে পারি। ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন, পরবর্তীকালে আরো যোগাযোগ হবে।